আগামী ৮ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে করে তাপমাত্রা নিশ্চয়ই কমে আসবে, দিন এবং রাতের তাপমাত্রা কমবে তেমনটি বলা হচ্ছে। তবে একই সাথে সিলেট সুনামগঞ্জের দিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়া বা নতুন করে বন্যার পূর্বাভাস, আবার একই সাথে চট্টগ্রামের দিকে পাহাড় ধসের ঝুঁকি, এই প্রসঙ্গগুলো কিন্তু সেক্ষেত্রে উঠে আসে। বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, তবে তার সাথে সাথে যে নানান দিক খেয়াল রাখার একটা প্রসঙ্গ উঠে এসেছে, আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনায় যেতে চাই। আমাদের সাথে জলবায়ু ও পরিবেশ নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান যুক্ত হচ্ছেন। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। প্রথমেই জানতে চাই যে আগামী ৮ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস বলা হচ্ছে, আমরা যেমনটি পত্রপত্রিকায় দেখছিলাম, এটি কতটুকু নিশ্চিত করে বলা যায়? এখন পর্যন্ত ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন সবাইকে। এখন পর্যন্ত আমাদের আবহাওয়ার যে বাংলাদেশের যে সরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ মেট্রোলজি ডিপার্টমেন্ট এবং আবহাওয়া.com এর যে পূর্বাভাস প্রায় কাছাকাছি, বা ৫ থেকে ৬ তারিখ পর্যন্ত একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও আপনি হয়তো দেখেছেন যে ইতিমধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তো এটা মোটামুটি নিশ্চিত যে বৃষ্টিপাত, কারণ আসলে আমাদের বর্ষাকাল তো চলছে, সুতরাং বৃষ্টিপাত হওয়ারই কথা। যেহেতু যেটা ছিল একটা সময় বর্ষাকাল মানে হলে এক ধারায় বৃষ্টি পড়তেই থাকবে, আপনার ২-৩ মাস আমরা বৃষ্টি অনুভব করতাম, আমরা সেটা এখন দেখছি না। মানে একটানা ৩ দিন তো দূরের কথা, মানে ৪-৫ দিন দূরের কথা, আমরা একদিন বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি না, যে সারাদিন ব্যাপী বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আরবানে শহর অঞ্চলে সেটা দেখাই যাচ্ছে না। সুতরাং যে বৃষ্টিটা এখন হওয়ার কথা, এটা কিন্তু মানে বর্ষাকালে এটা হওয়ারই কথা। কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে দিন এবং রাতের তাপমাত্রা যে কমে যাওয়ার বিষয়টা, এবং একই সাথে আপনি দেখবেন যে এটা সেকেন্ড ফেজে বন্যার কথা বলা হচ্ছে, বিশেষ করে সুনামগঞ্জ সিলেট অঞ্চলে। তো একই সাথে শুধু সেটা না, পূর্বাভাসটা এরকম যে আপনার জামালপুর এবং ওই রংপুর, ওই তিস্তার ওই পাশটাতে কিন্তু আরেকবার মানে এই বন্যার আবার কিন্তু পদধ্বনি শোনা যাচ্ছে। তার মানে হলো যে আমরা এই বৃষ্টিপাত যেটা হবে, সে বৃষ্টিপাতের পাশাপাশি আপনার একই সাথে ওপাশ থেকে যদি অতিরিক্ত পানি চলে আসে, সেটা বন্যার কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটা বিষয় হলো একই সাথে তাপমাত্রাটা কিন্তু খুব যে বেশি কমছে, আমার মনে হয় রাতে হয়তো একটু কমছে, কিন্তু দিনে কিন্তু খুব বেশি কমছে বলে আমার মানে আমাদের অনুভূতি হচ্ছে না। মানে হয়তো দেখা যাচ্ছে বৃষ্টিকালীন সময়টা টেম্পারেচার ৩-৪ ডিগ্রি কমছে, কিন্তু জাস্ট আফটার বৃষ্টি শেষ হওয়ার পরেই দেখবেন যে আধা ঘন্টা ১ ঘন্টা পরে আবার কিন্তু তাপমাত্রা যেরকম হওয়ার এরকমই হচ্ছে। সুতরাং এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখানে যে বিষয়টা তাপমাত্রা নিয়ন্ত্রণের যে মেকানিজম, প্রাকৃতিক মেকানিজমগুলো, সেগুলো কিন্তু অনেকগুলো আমাদের দুর্বল হয়ে গেছে। যেমন আপনি আমাদের বনায়নের হার অনেক কমে গেছে, আমাদের ভূপরিস্থ পানির যে উৎসগুলো কমে গেছে, তারপরে আপনার কংক্রিটের বিল্ডিং হচ্ছে, তাপ ধরে রাখতেছে, সেই তাপটা এত পরিমাণ ধরে রাখতেছে যে তাপটা আপনার ইতিমধ্যেই যেটা বৃষ্টিতে যতখানি ঠান্ডা করার কথা, তার চেয়ে বেশি তাপমাত্রা হয়ে থাকলে সেটা আবার অল্প তাপে আবার আগের অবস্থা ফিরে যাচ্ছে। সুতরাং এই যে বৃষ্টিপাতটা অবশ্যই আমাদের জরুরি, কারণ বৃষ্টিপাত না হলে বাংলাদেশ তো আসলে আমরা সবসময় বলি বাংলাদেশ কিন্তু বদ্বীপ। আমরা এটা মাঝে মাঝে ভুলে যাই, এটা কিন্তু আফ্রিকার কোনো দেশ না, বা আপনার আরব কোনো মরুভূমি না যে এটা আগের থেকে একটা প্লেন ল্যান্ডের মতো। এটা কিন্তু একটা সমুদ্রের মাঝে একটা দ্বীপ। আমরা এখানকার অবকাঠামো যা তৈরি করছি, আমরা অনেক সময় ভুলে যাই এটা দ্বীপের ভিতরে আমরা তৈরি করছি। একটা দ্বীপে চাইলেই সবকিছু করা যায় না। আমরা কিন্তু দ্বীপই অন্য একটা দেশের মতো, অন্য একটা প্লেন ল্যান্ডের মতো, মরুভূমির অন্য দেশের মতো আমরা কিন্তু দ্বীপই করে যাচ্ছি। সুতরাং এখানে যেমন বাংলাদেশের অস্তিত্ব, আপনি বলবেন যে নদী থাকলে বাংলাদেশ থাকবে, কারণ এটা তৈরি করা হয়েছে যে নদীর ভিতরে আপনাকে, বা এই অঞ্চলের সমুদ্রের ভিতরে একটা দ্বীপ তৈরি করে দেওয়া হয়েছে। তো এটা যদি পানি না থাকে, এখানে বন্যা না আসে, খাদ্য আপনার যেটা পলি মাটি যদি না আসে, কিন্তু আমাদের ফসলের উৎপাদন কিন্তু বন্যা না আসলে সেটা সম্ভব হয়। বন্যা আমাদের লাগবে, কিন্তু সে বন্যার ম্যানেজমেন্ট যেটাকে বলি আমরা, বা ব্যবস্থাপনা, এটা কিন্তু এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি আপনি জানেন যে ড্রাই সিজনে আমাদের উত্তরাঞ্চল অবস্থা কি দাঁড়ায়, কারণ উজান থেকে, ভারত থেকে বা অন্য থেকে পানি যেভাবে আসছে না। তিস্তা চুক্তি নিয়ে কত কিছু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বাহানা এটা হবে,
নাকি ব্যবস্থাপনা হবে, নাকি আসবে, নাকি মানে আমরা আসলে এটা বুঝতে পারছি না। তা এখন যেটা হচ্ছে যে গঙ্গার যেমন ব্যারেজ হওয়ার কথা, সেটাও আমাদের কিন্তু নেই। এই পানিগুলো, যা পানি সামনে, কিন্তু পানি আমরা এখন বলা হয় যে ব্লু গোল্ড সারা পৃথিবীতে বলছে। এই পানি বৃষ্টি যেটা হচ্ছে, সেই বৃষ্টিতে আমাদের যেন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়, বিশেষ করে বন্যা যেন না যদি হয় তখন যেন পানি আটকে না থাকে, এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা উচিত ব্যাপকভাবে। যে আমাদের এই যে বিভিন্ন জায়গায় মন চাইলে আমরা পপুলার ভোটের জন্য হোক বা মানে জনগণের চাপে হোক, আমরা রাস্তাঘাট করে ফেলি কৃষি জমির মাঝখান দিয়ে। এগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাবে আপনার যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তো সো এইটা একটা বড় ইস্যু সামনে দাঁড়াবে। এবং এই 5-6 আমাদের 8-10 দিন বৃষ্টি, আমাদের মনে হচ্ছে যে আমাদের যে এই বর্ষার বৃষ্টি এটাই শেষ কিনা আমরা বুঝতে পারছি না। এই 8-10 দিনই শেষ বৃষ্টি কিনা, কারণ ডেইলি বলা হচ্ছে যে 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি এভারেজে বাংলাদেশে হবে। তো যদি 10 দিন এরকম হয়, প্রত্যেক উপজেলা জেলাতে যদি কোনো না কোনো হবে, তো এই বৃষ্টিটা কিন্তু আমাদের আগামী ড্রাই সিজনের জন্য কিন্তু আপনার খুবই মানে প্রয়োজন হবে। কারণ আপনি দেখেন সারা পৃথিবীতে মানে একটা আনইউজুয়াল অবস্থা তৈরি হচ্ছে, একই সাথে বৃষ্টি হচ্ছে একটা ইয়াতে। যেমন দিল্লির আপনার কথা চিন্তা করেন, বৃষ্টি, বন্যা, দাহ, মানে এইটা একটা পৃথিবীতে কিন্তু এই অবস্থাটা কখনোই আমরা এটা দেখি নাই। তো এখন এই যে ভার্সেটালিটি, আমাদের কাছে মনে হয় এই বৃষ্টিপাতের এই জায়গাটাতে বা বন্যার যে পূর্বাভাস আছে, সেই জায়গাগুলোতে আমরা খুব দ্রুত, আমরা যদি দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় না যেতে পারি, আমাদের খুব চিন্তা করে প্রত্যেকটা এলাকার জন্য ব্যবস্থাপনায় যাওয়া উচিত। এবং বন্যা ব্যবস্থাপনা আমাদেরকে আসলে খুব এফিসিয়েন্টলি হওয়া উচিত। পানি কিভাবে ধরে রাখা যায়, আপনার বিভিন্নভাবে নদ নদী খাল বিলগুলি বিশেষ করে আবার পুনঃখনন করে খাল পানি ধরে রাখার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এবং আমি আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যে কৃষকের ক্ষয়ক্ষতি যদি আপনি মানে কম না কমানোর ব্যবস্থা করেন এবং তাদেরকে যদি আপনি একটা ইনসেন্টিভ না দেন, তাহলে আগামীতে আমাদের খাদ্য উৎপাদনের যে কৃষি, বিশেষ করে সেচের খরচ বাড়ছে, সেটা কিন্তু ঝুঁকির মাঝে পড়বে। তো আমি মনে করি যে এই জায়গাটাতে এসে আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত যে হাউ ক্যান উই ম্যানেজ দ্য হোল ইকোনমি এর জন্য আমরা এই বন্যার যে পানির যে পূর্বাভাসটা, বৃষ্টির পূর্বাভাসটা, সেটাকে আমরা কেউ ইউটিলাইজ করতে পারি। তো যে এইভাবেই আমি মনে করি যে আরেকটা ফাইনালি কথা বলি, সেটা হচ্ছে যে গরম কিন্তু চলে যাচ্ছে না। আপনি এটা মনে রাখবেন যে বর্ষার পরে নর্মালি আমরা দেখতাম হেমন্তকাল এবং শীতের একটা আবহাওয়া তৈরি হবে, কিন্তু যে গতি তারা দেখা যাচ্ছে, বিজ্ঞানীরা যা বলছেন যে আমাদের পৃথিবীর টেম্পারেচার আসলে এখন তো আসলে উষ্ণ সময়টাই বেশি থাকে, মানে তিন ঋতুর প্রাধান্য দেখা যায় মূলত। বর্ষাকালে বৃষ্টির প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে বৃষ্টি এখন কম হয় আগের তুলনায়। আপনি বলছিলেন যে একদিন সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, এরকম তো আমরা দেখিই না। তবে যেই সময়টুকুতে বৃষ্টি হয় তাতেই আমরা অনেকগুলো ঝক্কি ঝামেলার বিষয় দেখি। মানে রাজধানীর মতো বড় শহরগুলোতে, ঢাকা, চট্টগ্রামে জলাবদ্ধতার একটা বড় সমস্যা তৈরি হয়, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আবার অন্যদিকে পাহাড় ধসের ঘটনা ঘটে, বজ্রপাতে মৃত্যুর খবর বারবার আসতে থাকে। তো বর্ষাকাল কিছুতেই স্বস্তি নিয়ে আসে না। এটা একটা প্রধান বিষয় হচ্ছে যে আমরা যেমন ধরেন, আমরা একটা গত বছর সার্ভে আমরা দেখেছিলাম যে সুনামগঞ্জ এবং আপনার ওই কুড়িগ্রামে নতুন 3টা দুর্যোগ যুক্ত হয়েছে। এর ভিতরে বজ্রপাত একটা, অতি তীব্র দাবদাহ, তারপরে আপনার হলো এই যে শৈত্যপ্রবাহ, যেটা আপনি বলছিলেন যে আমরা এই যে আগে ফোরকাস্ট করা, আপনি বলছেন যে বজ্রপাত বেড়ে যাবে, এটা বাড়বে। কিন্তু এটা বজ্রপাতের যে কারণ, তাপমাত্রা, আপনার মেঘমালার উপরের তাপমাত্রা, নিচের তাপমাত্রা যদি ডিফারেন্স বাড়ে, বজ্রপাত বাড়বে। তো সেটা যেন আমরা আসলে কি ব্যবস্থা নিচ্ছি। মানে আপনি বলেন যে এই যে স্বস্তির কথা, এই আরবান, আমরা এখন আরবান রেজিলিয়েন্সের কথা বলা হচ্ছে বা অন্য কিছু বলা হচ্ছে, আসলে কি রেজিলিয়েন্ট আমি করবো? আমার যদি আপনি ন্যাচারাল যে সেটিংটা আছে, যেমন চিটাগাং বা সিলেটে এতবার কেন জলাবদ্ধতা তৈরি হবে? কেন আমাদের পাহাড়গুলি কেটে ওখানে কিন্তু বাড়ি করতে হবে কেন? মানে আমাদের এই যে চিন্তাধারাটা, এবং সিটি কর্পোরেশন গুলি কি করে এগুলো, মানে তারা কেন অনুমতিগুলি দিচ্ছে এগুলো? কারণ আপনি সমুদ্রের পাড়ে চিটাগাং, সেখানে কেন বন্যা হবে? মানে এটা জলাবদ্ধতা তৈরি হবে বিশেষ করে শহরে। আবার সিলেটে আপনার পাশে হলো সুরমা এবং কুশিয়ারা নদী।
তা আমি এইগুলো না এই জিনিসগুলো না আমরা বারবার বলছি, আমরা বারবার অপরিকল্পিত নগরায়নের কথা বলি, কিন্তু পরিস্থিতিটা এমন হয়েছে, মানে নগরায়ন যে হয়েছে, বড় যে নগরগুলো সৃষ্টি হয়েছে, সেখানে এখন কি করে আবার পরিস্থিতি যেন আরো খারাপ না হয় সেই অনুযায়ীও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে চোখে পড়ছে না। বরং কিছুদিন আগেই আমরা চট্টগ্রামে শতবর্ষী গাছগুলো রক্ষার জন্য আন্দোলনের প্রসঙ্গও দেখেছি, যেদিকে একদিকে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটছে। নিশ্চয়ই প্রকৃতির যে গতিবিধি সেটা তো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে প্রকৃতিকে ধ্বংস করছে মানুষের যে কর্মকাণ্ডগুলো, সেই জায়গাতে নিশ্চয়ই আরো অনেক বেশি সচেতনতার প্রয়োজনীয়তা হচ্ছে, এবং সেটার ওয়ার্নিং কিন্তু প্রকৃতি দিয়েই যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। আমরা কথা বলছিলাম যে সামনের পূর্বাভাস নিয়ে, যেখানে 8 দিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে। জলবায়ু ও পরিবেশ নীতি বিশ্লেষক এম জাকির হোসেন খান আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক।